নন্দনদার কি কখনো দোলনদির কথা মনে পড়তো? বউকে কি কখনো বলেছে দোলনদির কথা? জানি না। শুধু নন্দনদাকে রাস্তায় দেখলে আমার কখনো সখনো মনে পড়ে যেত গাঙ্গুলি বাড়ির বাঁধানো বেদিতে দোলনদির সঙ্গে ওর বসে থাকার সেই ছবিটা। সেই প্রথম আমি জেনেছিলাম জগতে এমন এক অদৃশ্য বাঁধন আছে যা অমোঘ। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন প্রেমের গল্প। লিখেছেন অপরাজিতা দাশগুপ্ত, পাঠ সুকৃতি লহরী। প্রেমের গল্প। প্রেমের গল্প বললেই আমার কতগুলো দৃশ্য মনের মধ্যে ঝলসে ওঠে, সিনেমার ছবির মতো। না, উত্তম সুচিত্রার কোনো হিট সিনেমা নয়। আমার মনে ভেসে ওঠে দোলনদির পান পাতার মতো মুখখানা। পাশের পাড়ার নন্দনদা আসতো দোলনদির কাছে। বিকেল গড়িয়ে যখন সন্ধে নামতো তখন দোলনদি আর নন্দনদা পাশাপাশি চুপ করে গাঙ্গুলি বাড়ির বাগানের গেটের পাশে যে অর্ধচন্দ্রাকার গোলাপি সিমেন্টের বেদি, সেখানে বসে থাকত। উচিত কদাচিৎ কথা বলতো কি পরস্পরের সঙ্গে জানি না। শুধু ছায়া ছায়া বিকেল যখন আমাদের ছোট্ট একচিলতে পাড়াকে আলতো জড়িয়ে দিচ্ছে বিষণ্ণতার মায়া চাদরে, সন্ধে নামা আকাশে সবে তারা ফুটে উঠছে একটা দুটো, তখন সে ভীষণ ভারী হয়ে আসা ক্লান্ত দিনশেষে ওরা দুজন চুপ করে বসে থাকত পরস্পরের হাতে হাত রেখে। নন্দনদার কোকড়া কোকড়া চুল, ফর্সা চেহারা, আর দোলনদি ওই যে বললাম পান পাতা গরনের মিষ্টি মুখখানা, ঠিক লক্ষ্মী প্রতিমার মতো। মুখখানাতে কোথায় যেন দুঃখী ভাব একটা। তখনই চারদিকে বড়রা ফিসফিস করে বলতো ওদের মধ্যে প্রেম আছে। নন্দনদা নাকি দোলনদির প্রেমিক। ওদের পাশাপাশি বসে থাকা যদি প্রথম ছবি হয়, তবে পরের ছবিটাই হলো একটা খাটে অনেক ফুলের মধ্যে দোলনদির শুয়ে যেন ঘুমিয়ে আছে। মতিঝিলের গাঙ্গুলি বাড়ির সামনে সুরকি বিছানো বাঁকা পথটুকুতে নামানো রয়েছে খাটটা, আর সেই খাটের চারপাশে ঘুরে ঘুরে অনেক ফুলে ফুলে দোলনদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নন্দনদা। চারিদিকে সবাই খুব কাঁদছে, দোলনদির মা, দিদিরা, পাড়ার অন্য মহিলারা। শুধু নন্দনদা কাঁদছে না একটুও। ও শুধু এক মনে ফুল সাজাচ্ছে আর অপলকে দেখে নিচ্ছে দোলনদির মুখখানা। 40 বছর আগের এই দৃশ্যগুলোকে আমি হাত বাড়ালেই ছুঁতে পারি। সেই প্রথম আমি জেনেছিলাম জগতে এমন এক অদৃশ্য বাঁধন আছে যা অমোঘ, কিন্তু গভীর টানে এক করে ফেলে দুটি নিঃসম্পর্কিত মানব মানবীকে। লোকে জানতো সবই। পাড়ার লোক বলা বলি করত দোলনের হার্টের অসুখ, আর ভালো হবে না কোনো দিন। নন্দন ছেলেটা সব জেনে শুনেও দোলনদির যে কঠিন হার্টের অসুখ, ডাক্তার কোনো আশা দিতে পারেননি, এসব ভাষা ভাষা শুনতাম। কিন্তু দোলনদির মৃত্যুর দিনটিতে হঠাৎ প্রেম নামে বস্তুটাকে বুঝতে পারলাম আমি। সে যাই হোক, দোলনদির মৃত্যুর কয়েক বছর পর আমরাও চলে গেলাম অন্য পাড়ায়, যে পাড়ায় নন্দনদারা থাকত। তারপর নন্দনদার বিয়ে হলো সম্বন্ধ করে। নতুন বউয়ের এক ঢাল চুল, ছোট্ট কপালখানা, সব মিলিয়ে বেশ লাগত। দোলন নামে মেয়েটিকে আস্তে আস্তে ভুলে গেল লোকে। নন্দনদার ছেলেও ক্রমে বড় হতে লাগলো। বউ ছেলে নিয়ে নন্দনদা যখন পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন বেশ মনে হতো সুখী পরিবার যাচ্ছে। ঠাম্মা বারান্দায় বসে থাকতে থাকতে হুঁশ করে একটা নিঃশ্বাস ফেলে বলতো, আহা, ছেলেটা বড় কষ্ট পেয়েছে, এখন বউ ছেলে নিয়ে সুখে থাকুক। নন্দনদার কি কখনো দোলনদির কথা মনে পড়তো?
বউকে কি কখনো বলেছে দোলনদির কথা? জানি না। শুধু নন্দনদাকে রাস্তায় দেখলে আমার কখনো সখনো মনে পড়ে যেত গাঙ্গুলি বাড়ির বাঁধানো বেদিতে দোলনদির সঙ্গে ওর বসে থাকার সেই ছবিটা। আস্তে আস্তে কৈশোরে পা দিয়ে প্রেম সম্বন্ধে নতুন কৌতূহল দেখা দিচ্ছিল। আমার পিস্তুত দিদি এই সময় প্রেম সম্পর্কে আমাকে বেশ ওয়াকিবহল করে তোলে। আমার যে 1.5 বছরের বড় দিদি ভাই 12-13 থেকেই উল্টোরথ, প্রসাদ ইত্যাদি চলচ্চিত্র চঞ্চলে ফিল্ম ম্যাগাজিন গোগ্রাসে পড়তে শুরু করলো, এবং এই সিনেমা পত্রিকালব্ধ জ্ঞান আমার অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য উগরে দিতে লাগলো। একদিন এসে চোখ নাচিয়ে বলল, দিবানন্দ কতগুলো প্রেম করেছে জানিস? 20-ও বেশি। আর একদিন ভীষণ রেগে এসে বলল, সহ্য করতে পারি না। আচ্ছা বলতো, জোয়ার মতো অত ভদ্র সভ্য একটা মেয়ে কি করে অমিতাভের মতো একটা ছেলেকে বিয়ে করলো? হরিবংশ রায় বচ্চন, তেজি বচ্চন এবং বচ্চন পরিবারের খানদানের বিষয়ে আমরা জানতাম না। সেলুলয়েডে অমিতাভের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ বলা বাহুল্য দিদি ভাইয়ের একদম পছন্দ ছিল না। আমি অবশ্য পর্দার নায়ক নায়িকাদের প্রেম নিয়ে অত ভাবতাম না। যতটা মনোযোগ দিতাম পাড়ার এবং স্কুলের মেয়েদের প্রেমের কার্যক্রমের বিষয়। এ ব্যাপারে তারা কেউ পর্দার নায়ক বা নায়িকার সঙ্গে সমান তালে পাল্লা দেয়। স্কুলের রুমার প্রেমী তার অপেক্ষায় সারা দুপুর স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ঠাঠা রোদে পড়ে। আর সাথীরও একটা বাবলুদা জুটে গেল। তার কথা বলতে গিয়ে ফর্সা সাথীর কানের লতি টকটকে লাল হয়ে যায়, নিজের চোখে দেখেছি। বিউটির তো প্রেমিকের অভাব নেই। বিউটির আসল নাম মধুমিতা হলেও আমি ওকে নাম দিয়েছি বিউটি। বেটে খাটো হলেও ভারী মিষ্টি মুখখানা ওর। ও আমার স্কুলেরও বন্ধু, পাড়ারও। একই সঙ্গে স্কুলে যাই আমরা। ও বাড়ি থেকে রওনা হয়ে পরিপাটি সেজে আমার বাড়ির সামনে এসে হাঁক দেয়, কি রে যাবি না? আমি আলু থালু হয়ে ভারী ব্যাগ কাঁধে বেরিয়ে দেখি বিউটি টিপটপ সুন্দরী হয়ে অহংকারী হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। চিবুকের কাছে আইব্রো পেন্সিল দিয়ে নকল বিউটি স্পটটাও দিতে ভোলেনি। আর চোখে চেয়ে দেখি বগলা মন্দিরের চাতালে ছড়িয়ে ছিটিয়ে বসে বকাই, দীপু, বিট্টুর দল সব অখণ্ড মনোযোগে মগ্ন হয়ে বিউটিকে দেখছে। আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বুকের কাজটা জ্বালা করে। স্কুল যাওয়া আসার পথে বিউটি সপ্তাহে 1-2 চিঠি পাবেই পাবে। পাশ দিয়ে যাওয়ার সময় টুক করে হাতে গুঁজে দেওয়া প্রেমপত্র। মুচকি হেসে তৎক্ষণাৎ স্কুলের ব্যাগের এক কোনায় ও চালান করে দেয় চিরকুটগুলো। যেন এমন 2-4টে প্রেমপত্র পাওয়াটা নিতান্ত স্বাভাবিক। কি থাকে ওই চিঠিগুলোয়? কি ভাষায়, কি ভঙ্গিতে প্রেম নিবেদন করে ওরা, জানতে আমার তীব্র কৌতূহল হয়। কিন্তু বিউটির কাছে সেই কৌতূহল প্রকাশ করি না কখনো ফার্স্ট গার্ল ভালো মেয়ে ইমেজটা ভেঙে যাওয়ার ভয়। তবে বিউটি কোন ছাড়, এ ব্যাপারে সবাইকে টেক্কা দেয় রিমলি। ক্লাস 5-এ পড়ার সময় থেকে রিমলি প্রেম করছে। 2 বছরের মধ্যে 26 জনের সঙ্গে প্রেম করেছে রিমলি। রিমলি পাশের পাড়ার মেয়ে, যেখানে আমরা আগে থাকতাম। বেশ চটকদার চেহারা, শরীরে যৌবন যেন কিছু আগেই এসে গেছে। পুজোয় যা নতুন ফ্যাশন আসে সেটা সবচেয়ে আগে রিমলি রঙে শোভা পায়। কখনো বেল বাটম, কখনো চোঙা প্যান্ট, সারারা, গারারা, পোলকা ডট, ববি প্রিন্ট ফ্রক, সব সেসব পরে চমৎকার দেখায় ওকে। ছেলেদের প্রেমে পড়ার জন্য যথেষ্টর চেয়েও বেশি কিছু আছে ওর চেহারায়। রিমলির এখন 27 নম্বর চলছে। 3 মাসের বেশি ও কখনো এক প্রেমিককে রাখে না। গত বছর দার্জিলিংয়ে গিয়ে নাকি 7 দিনের জন্য অন্য আরেকটা ছেলের সঙ্গে প্রেম করে এসেছে। পাড়ার বন্ধুদের মুখে খুব শুনি রিমলির কথা। রিমলি আমার বন্ধু নয় বলে সরাসরি কখনো জিজ্ঞেস করিনি এসব কথা। তবে ও কার সঙ্গে ঘুরছে, কাকে নাচাচ্ছে, সব পাড়ার মেয়েদের একেবারে নখদর্পণী। তবে আমার ভিতরে একটা হাকুপাকু হয় প্রেমে পড়লে কি হয় সেটা জানবার জন্য। কখনো আসা যাওয়ার পথে রিমলিকে দেখলে মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। মেয়েটা দেবানন্দের চেয়েও বেশি প্রেম করেছে। ভিতরে ভিতরে অদ্ভুত অস্থিরতা। যত প্রেম শুধু ওদের জন্য বরাদ্দ। শুধু সাথীর জন্যই তার বাবলুদা সাইকেল নিয়ে বাড়ির সামনে চক্কর মারবে। শুধু রুমার জন্য ওই তাল ঢেঙা ছেলেটা আমাদের স্কুলের সামনে তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা রোদে পড়ে মরবে। শুধু বিউটির হাতেই পাড়ার ছেলেরা চিঠি গুঁজে দেবে। শুধু রিমলির প্রেমিকের সংখ্যা 1 হাতের পর গুনেও ধরবে না। আর আমি ভালো মেয়ে বলে আমাকে
বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতে হবে দিন রাত। আমার বুকের ভেতরে যে এক সমুদ্র প্রেম, তার সমস্ত ঢেউ নিয়ে ছলকে ছলকে ওঠে। তার জন্য আসবে না কেউ? এই সময় ইন্দ্রাণীরা এলো আমাদের পাড়ায়। ওর বাবার বদলির চাকরি, নানা জায়গায় ওরা যাযাবরের মতো ঘুরে বেড়ায়। ওর মা বলতেন ভালো লাগে না, কিছুদিন পরে এত মায়া পড়ে যায় জায়গাগুলোর ওপর, অথচ ইচ্ছে করলেও কোথাও একটু থিতু হয়ে বসবার জো নেই। এবারও বিশ্রী চাকরি বাপু। ইন্দ্রাণী খুব ফর্সা, চোখ দুটো চেরা, নাকটা একটু চাপা, হঠাৎ দেখলে নেপালি নেপালি আদল মনে হয়, কিন্তু খুব লম্বা। সব মিলিয়ে গড়পড়তা বাঙালি মেয়েদের চেয়ে অনেকটা আলাদা। ইন্দ্রাণী তখন ক্লাস 8 আর আমি 6, তবে এক স্কুলে নয়, ওর স্কুল পাশের পাড়ায়। 2-1 মাসের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল ইন্দ্রাণীর সঙ্গে। বিকেলে পাড়ায় হাঁটতে বেরিয়ে মনের প্রাণের গল্প করি। আমি মূলত শ্রোতা, মুগ্ধ শ্রোতা। ওর অন্যান্য মফস্বলের শহরের গল্পের চেয়েও বেশি আকর্ষণীয় ওর প্রেমের ব্যাপারটা। ও নাকি প্রেম করছে। প্রেম কার সঙ্গে? সে আছে একজন। কোথায় থাকে রে? নাম কি? বল না প্লিজ, বল। ইন্দ্রাণী ঠোঁটের কোণে মুচকি হাসে, চোখের তারা চিকমিক করে ওঠে। ওর মুখে রহস্যময় আলো দেখা যায়, রাজেন্দ্রাণীর মতো দেখায় ওকে। এই একবার বল না নামটা। আমি কাউকে বলবো না, প্রমিস। অনেক সাধ্য সাধনার পরও বলল, ছেলেটার নাম বিমল। বিমল মানে গুঁফো ছেলেটা, যে তরুণবৃন্দ মাঠের পাশের গলিটার গোল বারান্দার কার্নিশে বসে থাকে উদাস উদাস মুখ করে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। অথচ ওর পেটে পেটে এত ঈশ্বরে খাবি খেতে খেতে জিজ্ঞাসা করি, কি করে হলো প্রেমটা? কি করে আবার? প্রেমে পড়লেই বুঝবি প্রেম কিভাবে হয়। ইন্দ্রাণী বিজ্ঞের মতো বলে, তারপর বোঝায় প্রেম কিভাবে হয়। ওর হলো জানলা প্রেম। ওদের বাড়ির জানলা দিয়ে বিমলদের ওই গোল বারান্দাটা স্পষ্ট দেখা যায়। ওরা এপাড়ায় আসার পর থেকেই বিমল নাকি বারান্দায় ঘুরঘুর করতো ওকে দেখার জন্য। কি করে বুঝলি? তুইও নিশ্চয়ই দেখতিস খুব। তা দেখতাম, সলজ্জ হাসিও এখনো দেখি। ওর চোখ দুটো এত সুন্দর না, ভালো লাগায় ওর ফর্সা নেপালি ধাঁচের মুখটায় লাল আভা বার হয়। আর কি করিস? কথাটা হয়? এই বিমল তোকে কিস করেছে? পাগল। ইন্দ্রাণী বলে, কথাই হয়েছে মাত্র 2-1 বার। পাড়ায় দেখা হয় না আসা যাওয়ার পথে? তা হয়, কিন্তু পাড়ায় তো আর তা বলে একসঙ্গে ঘুরে বেড়াতে পারবো না। কিন্তু আমি আর ও দুজনেই জানি প্রেম করছি আমরা। আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। প্রেম যেন ওকে কিছুদিনের মধ্যেই অনেক পরিণত আর দায়িত্বশীল করে দিয়েছে। এই প্রেম পর্ব চলল পুরো 2 মাস। তারপর কিছুদিন ওর কোনো পাত্তাই নেই। পাড়ার অন্য 2-1 মেয়ের কাছে খবর পেলাম ও সামনে পরীক্ষার জন্য খুব ব্যস্ত। এমন হাসি খুশি মাসিমা, মানে ওর মা পর্যন্ত নাকি কেমন গম্ভীর গম্ভীর। বিমলকেও আর কিছুদিন ধরে ভাবুক ভাবুক হয়ে বারান্দায় বসে থাকতে দেখি না। কিছুদিন বাদে ইন্দ্রাণী আবার আসতে লাগলো বৈকালিক ভ্রমণে। যা আশঙ্কা ছিল তাই, ওর প্রেম ভেঙে গেছে। কেন? কেন আবার? একদিন ও আর বিমল যখন চোখে চোখে হাসির মাধ্যমে প্রেম বিনিময় করছে, তখন ওর চোখ অনুসরণ করে ওর মা নাকি ব্যাপারটা ধরে ফেলে। মাসিমা নাকি প্রচন্ড জেরা করে সব শুনে নিয়েছে। তারপর যা হবার তাই হয়েছে। ওর মা প্রচন্ড মেরেছেন ওকে, বলেছেন আর কখন এমন ভুল করলে নাকি পিঠের চামড়া তুলে নেবেন। এসব কথা বলে ইন্দ্রাণী শেষে বলল, ও পাপ আর কখনো করব না। এই প্রথম ও প্রেমকে পাপ বলল। সে প্রথম দেখলাম ছায়া ঘনিয়ে আসা সেই বর্ষণ মুখর সন্ধ্যায় ওর মুখে থমকে আছে প্রেমহীনতার অন্ধকার। কিছুদিনের মধ্যে ইন্দ্রাণী সব ভুলে গেল, অন্তত আমার তাই মনে হতো। এ নিয়ে আর কোনো কথা হতো না। কচিত কদাচিৎ গোলবারান্দায় শুকনো বিষণ্ণ মুখে বসে থাকতে দেখতাম বিমলকে। করুণ লাগতো দেখে, মনে হতো আহা ব্যর্থ প্রেমিক। সেবার পুজোর ছুটিতে পাড়ার কালচারাল প্রোগ্রামে বাল্মীকি প্রতিভা হলো। ইন্দ্রাণী বাল্মীকি হয়ে চমৎকার অভিনয় করলো। বছর ঘুরে যাচ্ছিল, দেখতে দেখতে ওর ক্লাস 10 হয়ে গেল, আমার 8।
শুনলাম ওর বাবা নাকি ওর মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত কোনো রকমে বদলি ঠেকিয়ে রেখেছিলেন। পরীক্ষার পর ওরা চলে যাবে। সেবার গরমের ছুটির সময় ওদের মালপত্র বাঁধাবাঁধি হতে লাগলো, যাবার তোড়জোড়। তারপর একদিন সত্যি ওরা চলে গেল। প্রথম কয়েক মাস চিঠিপত্রে যোগাযোগ ছিল, তারপর চিঠি লেখায় ছেদ পড়ল। ওদের বাড়িটায় নতুন ভাড়াটে এলো। বিমলও চাকরি নিয়ে কোথায় যেন চলে গেল। ইন্দ্রাণী আমাদের মফস্বলী জীবন বৃত্তান্ত থেকে হারিয়ে গেল। ঠিক এই সময় আমি চন্দ্রনাথদাকে দেখলাম, আর নতুন করে আবিষ্কার করলাম শুক্লা আর কৃষ্ণাকে। আমার সঙ্গে একই ক্লাসে পড়তো শুক্লা আর কৃষ্ণা, দুজনের খুব ভাব। দাঁড়ে পড়ে পড়াশুনো করলে ওদের জীবনের আসল লক্ষ্য ছিল খেলা। কাবাডি আর খোখোতে পশ্চিমবঙ্গের জুনিয়র দলের সদস্য ছিল ওরা। চন্দ্রনাথদা ছিল ওদের দলের কোচ। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, চৌকো ধাঁচের পেশিবহুল চেহারা, কোঁকড়া ঢেউ খেলানো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। 25-26 চন্দ্রনাথদা একটা স্কুটার চালিয়ে প্রায় স্কুলে আসতো কৃষ্ণা আর শুক্লার কাছে, দরকারে কিংবা অদরকারে। চন্দ্রনাথদার বীরত্বব্যঞ্জক নানা কীর্তি কাহিনী ওদের কাছে শুনে শুনে আমাদের কাছে চন্দ্রনাথদাই হয়ে উঠেছিল হৃদয়ের রাজা, শ্রেষ্ঠ হিরো। হিরোর স্কুটারটার ভটভট শব্দ যেই এসে থামতো, অমনি আমরা ভিড় করে স্কুলের 2তলা 3তলার বিভিন্ন জানলা দিয়ে ঝুঁকে পড়তাম চন্দ্রনাথদাকে দেখার জন্য। চন্দ্রনাথদা বুঝতো এক দঙ্গল কিশোরী তাকে দেখার জন্য অপেক্ষা করে আছে। হেলমেটটা খুলে চুল ঠিক করতে করতে অধৈর্যভাবে হাত ঘড়ি দেখে নিত একবার। কৃষ্ণা আর শুক্লা ততক্ষণে চঞ্চল বনহরিণীর মতো ক্ষিপ্র পায়ে নেমে যেত ওর কাছে। স্কুল ছুটির সময় নাগাদই আসতো চন্দ্রনাথদা। চন্দ্রনাথদা আসার কথা থাকলে একটু অস্থির হয়ে থাকতো শুক্লা কৃষ্ণা দুজনই। শুক্লার উচ্ছ্বাস বাড়তো আর কৃষ্ণা একটু গুটিয়ে যেত। শুক্লা লম্বা, ফর্সা, রোগা, ওর হাতের নীল শিরাগুলো অব্দি স্পষ্ট দেখা যেত। কৃষ্ণা কালো, রস্যকায়, সুগঠিত দেহ, ছোট্ট দুটো বেনি বাঁধা। আমি স্পষ্ট দেখতে পেতাম স্কুটারের শব্দ শুনলেই শুক্লার ফর্সা কানের লতি টুকটুকে লাল হয়ে যেত। কৃষ্ণার শ্যামল চোখের পাতায় সুখ উপচে পড়ত। আমি বুঝতে পারতাম ওরা দুজনেই চন্দ্রনাথদাকে ভীষণ ভীষণ ভালোবাসে। দুজনেই প্রেম লুকোতে চাইত, দুজনেই ধরা পড়ে যেত। বছর 25 যুবকটিকে ঘিরে পরস্পরের পরম বন্ধু এই দুই কিশোরীর মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠত প্রতিযোগিতার আগুন, সন্দেহের দহন। সেই আগুনের আঁচ ওদের মুখ দেখলেই টের পাওয়া যেত। স্কুল পেরিয়ে গেলাম কলেজে। বাসা বদল হলো উত্তর থেকে দক্ষিণে। সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। প্রায় 2 দশক পরে একদিন কিসের তাগিদে ফিরে গেলাম পুরনো পাড়ায়, পুরনো স্কুলে। গাঙ্গুলি বাড়ি এখন বিরাট মাল্টি স্টোরিড কমপ্লেক্স। যেসব রাস্তা দিয়ে বিকেলে হেঁটে বেড়াতাম পাড়ার সাথীদের সঙ্গে, সেসব রাস্তাকে হঠাৎ মনে হলো ভীষণ চাপা, সংকীর্ণ। ইন্দ্রাণীদের বাসা, আমাদের ভাড়া বাড়ির জায়গায় এখন আকাশ ঢাকা ফ্ল্যাট বাড়ি শুধুই। বিমলদের গোল বারান্দাটা খুঁজে পেলাম না। স্কুল বাড়িটাও কেমন বদলে গেছে, সবকিছুই কেমন অচেনা ঠেকলো। শিক্ষিকারাও বদলে গেছেন, তবু তারই মধ্যে 2-1টা পুরনো মুখ। হঠাৎ একজন মহিলা ছুটতে ছুটতে এলেন, সসংকোচে জিজ্ঞেস করলেন, চিনতে পারছো? চেনা চেনা লাগছিল। কয়েক মুহূর্তের নীরবতা। আমি গৌরী। বিস্মরণের পলেস্তারা খসে বিদ্যুৎ ঝলকের মতো আমার মনে পড়ল কাবাডি, খোখোতে ট্রফি জিতে আনা কৃষ্ণা শুক্লাদের দলের আরেকটি লড়াকু মেয়েকে। 20 বছরে মানুষ এত বদলে যায়, এতটাই। গৌরী এখন স্কুলে খেলার টিচার। ওর আর্থিক অবস্থার কথা শুনে দয়া পরবশ হয়ে এখানকার হেডমিস্ট্রেস এই চাকরিটা ওকে দিয়েছে। ওর সঙ্গে কথা বলতে বলতেই অনিবার্যভাবে মনে পড়ল কৃষ্ণা আর শুক্লার কথা। জানতে চাইলাম, কৃষ্ণা শুক্লা ওরা এখন কেমন আছে? কৃষ্ণার তো বিয়ে হয়ে গেছে বহুদিন, 2 ছেলে মেয়ে ওর। খেলা টেলা ছেড়ে দিয়েছে বহুকাল, এখন চুটিয়ে সংসার করছে। এই তো ঘুঘুডাঙ্গার কাছেই বাড়ি। আর শুক্লা, ওর কি খবর? শুক্লার কথা কি বলবো বলো, খুব স্যাড কেস। গৌরী বলে, ওর তো আর বিয়ে টিয়ে হলো না, করবেও না আর। আমি জানতে চাইলাম, কেন?
বিয়ে করবে না কেন? চন্দ্রনাথদা তো মারা গেছে স্কুটার অ্যাক্সিডেন্ট হয়ে। তারপর থেকে শুক্লাটা কেমন হয়ে গেল। গৌরী আমার দিকে তাকিয়ে বিষণ্ণভাবে একটু হাসে। সেই চন্দ্রনাথদা, মনে আছে তো? আমি কোনো কথা বলতে পারি না। 20 বছরের বেশি আগের শোনা একটা স্কুটারের আওয়াজ কানে বাজতে থাকে আমার। খুব চেনা যে শব্দের জন্য মুখ বুজে অপেক্ষা করত কৃষ্ণা, উচ্ছলতায় ভরে উঠত শুক্লা, সেই স্কুটারটাই সে ঘাতক হয়ে উঠল। আমার বিশ্বাস হয় না। একটা প্রেমের পরিণতি এই? একটা প্রেম, না না, একটা না, দুটো। শেষে তবে শুক্লাই জিতেছিল প্রেমের প্রতিদ্বন্দ্বিতায়। চন্দ্রনাথদার মন পায়নি বলেই কি কৃষ্ণা অন্যভাবে গড়ে নিয়েছে সুখের মুখ? পেলই যদি শুক্লা, তবে হারালো কেন? আসলে প্রেম বোধ হয় এরকমই, চন্দ্রনাথদার মতো যাকে পাওয়া যায় না অথবা পেয়েও হারিয়ে যায়। শুধু স্মৃতির মায়া আয়না অলীক স্বপ্ন দেখায়। স্বপ্নে ভেসে ওঠে কোঁকড়া কোঁকড়া চুল, কৃষ্ণ ঠাকুরের মতো চেহারার 25 বছরের এক যুবকের অস্পষ্ট হয়ে যাওয়া মুখ। স্কুটার থেকে নেমে হেলমেট খুলে চুল ঠিক করতে করতে চশমা খুলে সে আলতোভাবে মুছে নিচ্ছে চশমার কাঁচ। হাত ঘড়ি দেখে নিয়ে ঈষৎ অস্থিরভাবে অপেক্ষা করছে দুই কিশোরীর জন্যই, যারা দুজনেই তাকে দেখলে বনহরিণীর মতো চঞ্চল হয়ে ওঠে, যারা দুজনেই তাকে একসঙ্গে ভালোবেসেছে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।